আচ্ছা, ওকে। আজকে গত লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে ফিগমাতে একটা অ্যাকাউন্ট খুলে রাখতে, কারণ আমরা ফিগমা নিয়ে কাজ করবো। হ্যাঁ, একটা ফিগমা ইউআই ডিজাইন দেখে দেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। আচ্ছা, আমি লগ ইন করে আছি। তো আমরা হচ্ছে এই ফাইলটা দেখেছিলাম। ওকে, তাহলে এটা দেখে দেখে আমরা একটা রেসপন্সিভ ওয়েব ডিজাইন করব। এটা হচ্ছে ওয়েব ওয়েব ডিজাইন, আর সেটা হচ্ছে মোবাইলের ডিজাইন। একদম ছোট করে আছে। আমরা যদি এটা বড় করে দেখতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস দিব, এটা বড় হয়ে যাবে। উপরের দিকে যাচ্ছি, আবার কন্ট্রোল প্লাস দিচ্ছি, আরো বড় হচ্ছে। আবার কন্ট্রোল মাইনাস দিচ্ছি, ছোট হয়ে যাচ্ছে। তাহলে এটা গেল প্রথম জিনিস, ফিগমার শর্টকাট। যে আমি একটা ফিগমা ফাইল ওপেন করলাম, করার পরে যে আউটপুটটা দেখতে পাচ্ছি সেটা যদি বড় করে জুম করে দেখতে চাই, কন্ট্রোল প্লাস দিব, বড় হয়ে যাবে। কন্ট্রোল মাইনাস দিব, ছোট হয়ে যাবে। আচ্ছা, এবার মনে করেন কন্ট্রোল প্লাস দিলেন, বড় হয়ে আসে। এবার ডানে বায়ে যেতে চাচ্ছেন, কিভাবে যাবেন ধরে এর মধ্যে? তো এই যে দেখেন মাউসের মাউসের কার্সারটা এখন যে অবস্থায় আছে, আমি দেখেন এটা চেঞ্জ হয়ে যায়। কেমনে চেঞ্জ হয়? কিবোর্ডের স্পেসে যখন টিপি তখন এটা চেঞ্জ হয়ে যায়, হাতের মতো চেঞ্জ হয়ে যায়, তাই না? তখন আমি মাউসে ক্লিক করে যদি জিনিসটা নাড়াই, সে নড়ছে, তাই না? মাউসে জাস্ট ক্লিক করে জিনিসটা নাড়াচ্ছি, নড়বে না। সেটা ঠিক করে নিয়েছে। যাক, এটা হচ্ছে কি, এভাবে আমি দেখতে পাচ্ছি, এবং পাশে হচ্ছে মোবাইল ভিউটা দেখতে পাচ্ছি। তাহলে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে জুম ইন জুম আউট, আর একটা হচ্ছে আমি স্ক্রল করে কিভাবে ডানে বায়ে বা উপরে নিচে নামবো। কিভাবে স্পেস দিলাম হাতে কনভার্ট হয়ে যাবে। এরপর আমি মাউসে ক্লিক করলে জিনিসটা নড়বে, ক্লিক না করে নাড়লে জিনিসটা নড়বে না। ওকে, এইবার আসেন থার্ড জিনিসটা শিখি, কিভাবে টেক্সট সিলেক্ট করা যায়। খুবই সোজা। টেক্সট কেন, যে কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করব। এটা ক্লিক করলে মাউসটা দেখেন, মাউসের নিচে এটা নীল কালার হয়ে দেখাচ্ছে। তার মানে এমন সময় আমি যদি ক্লিক করি, এই এলিমেন্টটা সিলেক্ট হয়ে যাবে। এই যে বাম সাইডে দেখেন ওয়েবের আন্ডারে লেভেল, এটা সিলেক্ট হয়ে গেছে। ডান সাইডে এই লেভেলের অনেক ডিটেলস দিচ্ছে, যেমন পজিশন, অ্যালাইনমেন্ট কিরকম হবে। এটা অবশ্য উপর নিচ থেকে কাউন্ট করছে, এটা বাদ দিয়ে আমি। তারপর হচ্ছে এই যে আমার যে জিনিসটা, এটার উইথ কতখানি দেখছেন, হাইট কতখানি, সেগুলো দেখাচ্ছে। অ্যাপিয়ারেন্স এর মধ্যে অপাসিটি দেখাচ্ছে, তাই না? কর্নার রেডিয়াস, আমার কোনাগুলা কোনো গোল আছে নাকি, বর্ডার রেডিয়াস এই টাইপের কিছু আছে কিনা, সেটা আমি অ্যাপিয়ারেন্স এর মধ্যে দেখতে পাচ্ছি। টাইপোগ্রাফি, হ্যাঁ, এর ভিতরে দেখেন অনেক কিছু দেখা যাচ্ছে। যেমন আমার যে টেক্সটটা সিলেক্ট করেছি, সেটার ফন্ট ফ্যামিলি কি, সেটা দেখা যাচ্ছে। দেন হচ্ছে যে ফন্ট ফ্যামিলি পপিজ, ফন্ট ওয়েট বোল্ড। দেন হচ্ছে কি এটা 24 পিক্সেলের একটা ফন্ট। লাইন হাইট অটো দেখাচ্ছে, ওকে, সমস্যা নেই। এই যে অ্যালাইনমেন্টটাও দেখাচ্ছে, দেখে নিন। সবচেয়ে বড় সুন্দর জিনিস, ফন্টের কালারটা সুন্দর মতো দেখিয়ে দিচ্ছে, তাই না? #3A 3A এই কালারটা আমি এখান থেকে নিতে পারছি। এছাড়া আর কি আছে? স্ট্রোক যদি থাকে আলাদা করে দেখাই দিবে, আমার স্ট্রোক দরকার নেই।
এফেক্ট তো যদি ভালো থাকে, ভালো এই মুহূর্তে এখানে এখনো হবে। এফেক্ট দেখতে পারতেছি না। আবার সালাম এক্সপোর্ট দিলাম, আছে। আমরা কিছু কইছত নি, না আমি কিছু কই কারো নাই। যেন মাইক অন হয়ে গেছে, ওই জন্য না হলে অফ না রাখি করলাম। যায়। ঠিক। প্রয়োজন হলে অবশ্যই অন করবেন, না হলে অফ রাখেন। শুধু শুধু পাশাপাশি শব্দ চলে আসে। আচ্ছা, এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই লেআউট থাকুক, আমি নিচের দিকে ছিলাম। এই যে এক্সপোর্ট আছে, হ্যাঁ, এই এক্সপোর্টটা আমি করতে চাচ্ছি যে আমার এই ফাইলটা এখান থেকে আমি এক্সপোর্ট করব। এটা ছবির ক্ষেত্রে লাগবে, টেক্সটের ক্ষেত্রে লাগবে না। মনে করেন আমি ছবিটা আমার ওয়েবসাইটে আনবো, তার ছবিটা আমার এক্সপোর্ট করতে করা লাগবে না। এই যে এখানে এসে এখানে আমি একটু প্রিভিউ দিয়ে সিলেক্ট হয়ে নেবো যে আমি সঠিক এলিমেন্ট সিলেক্ট করছি কিনা। এই যে প্রিভিউর আন্ডারে দেখেন আমাকে ক্যামেরাটাই দেখাচ্ছে, আমি ক্যামেরাইটা তো আউটপুট হিসেবে নিতে চাচ্ছি, তাই না? এইভাবে হচ্ছে কি আমরা করতে পারি, এভাবে ছবি কেটে রাখতে পারি। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা ওয়েবসাইট কিভাবে এখান থেকে দেখে দেখে তৈরি করতে পারি। হ্যাঁ, জি বুঝিনি, আবার একটু বলেন। কথা কেটে কেটে আসতেছিল, তো কিছু কোশ্চেন করেছেন কি? আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি, আপনাদের ব্যাচের ফোল্ডারটা প্রবেশ করে আজকে হচ্ছে গিয়ে ডে 30, এটা হচ্ছে নভেম্বর কত, 22। স্যার আজকে আপনার সাউন্ডটা একটু আস্তে আসছে। আহা, থ্যাংক ইউ বলার জন্য। তাহলে একটু সাউন্ডটা একটু আমি চেক করে নিই, হয়তো সামহাউ সেটিংস চেঞ্জ হয়ে গেছে। ওকে, আশা করি আগের থেকে এখন চলে আসবে। জি স্যার, বেটার। ওকে, সেটিংস এর সমস্যা ছিল হালকা, এটা ঠিক করলাম। ওকে, তো এটা হচ্ছে কি আমার ফাইল হচ্ছে আজকে 13 তারিখ, এটা নিয়ে আসি। আমি এটা হচ্ছে গিয়ে পিএস কোডে ওপেন করি। একটা নতুন ফাইল নিচ্ছি, ফাইলের নাম নিচ্ছি index.html। এটা ডিফল্ট কোডিংটা নিচ্ছি, নিয়ে এটার ভিতরে একটা ফোল্ডার নিচ্ছি। ফোল্ডারের নাম নিলাম সিএসএস, তার ভিতরে একটা ফাইল নিচ্ছি, এটার নাম নিচ্ছি style.css। ডিফল্ট কোডিংটা দিয়ে দিচ্ছি সিএসএস এর ভিতরে, মার্জিন 0, প্যাডিং 0, এবং বক্স সাইজিং বর্ডার বক্স। এই ডিফল্ট কোডটা আমি লিঙ্ক করে দিচ্ছি কোথায়, এই ফোল্ডারের ভিতরে সিএসএস, তার ভিতরে style.css। যেটা কাজ করছি এটাকে বলা হচ্ছে ফিগমা টু এইচটিএমএল বলতে পারেন। হ্যাঁ, আগে যেটা ছিল পিএসডি টু এইচটিএমএল, পিএসডি ফাইল এখন খুব একটা ইউজ হয় না, এই জন্য আমরা ফিগমাটাই শিখতেছি, ফিগমা টু এইচটিএমএল করছি। হ্যাঁ, মানে ফিগমার ডকুমেন্ট দেখে দেখে আমি জিনিসটাকে এইচটিএমএল এ কনভার্ট করে ফেলবো। হ্যাঁ, ওকে, তাহলে এখন যেটা করতে চাচ্ছি, এই প্রথমে উপরের লাইনটুকু করি। হ্যাঁ, প্রথমে দেখেন এখানে কি লেখা আছে, ইনফ্লুয়েন্সার প্রোডাক্ট। আমি কয়েকটা ক্লিক করে সিলেক্ট করে ফেললাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম। উপরের এইটা মনে করেন আমি একটা ট্যাগের মধ্যে রাখি, যেটার নাম দিলাম হেডার। হেডারের ভিতরে এটা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখি যে এটা ইনফ্লুয়েন্সার প্রোডাক্ট। এইবার দেখেন এখানে কতগুলো ট্যাগ লেখা আছে, এইটা আমি
বলি একটা ইউএল এর মধ্যে আছে। ইউএল এর ভিতরে অ্যালাই, অ্যালাই, অ্যালাই ভিতরে অ্যাঙ্কর ট্যাগ। সেই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি লিখে দিলাম কি হোম। আবার সিলেক্ট করলাম, প্রোডাক্টটা কপি করলাম, ডুপ্লিকেট করলাম, এবার হোমের জায়গায় প্রোডাক্টস। এবার ওটাই সিলেক্ট করি, সাইন আপ, তাই না? ডুপ্লিকেট করলাম, প্রোডাক্টস জায়গায় সাইন, তারপর হচ্ছে সাইন, তারপরে ডুপ্লিকেট করলাম, সাইন আপ, লগ ইন। আচ্ছা, লগ ইন। তারপর হচ্ছে সার্চ আইকন, আর হচ্ছে ইয়ে অ্যালাই দিয়ে দিলাম। অ্যালাই ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, এর ভিতরে একটা অপশন আছে সার্চ আইকন। আমি ফন্টেশন দিয়ে লগ ইন করতে পারতাম, যেহেতু আমি ফিগমা বেস কাজ করতেছি। আমি এটা এক্সপোর্ট করে নিই, সার্চ আইকনটা ক্লিক করলাম, এক্সপোর্টে গেলাম, এই যে দেখা যাচ্ছে, তাই না? এটা আমি এসভিজি ফরম্যাটে এক্সপোর্ট করে নিই, হ্যাঁ। এক্সপোর্ট, এটি যদি আমি সেভ করতে চাই, আসিফ ওডম্যান বিডি 327, আরে না, ভুল ফোল্ডারে ঢুকছে, 337, তার মধ্যে আবার November 22, এর মধ্যে যদি চাই আমি ইমেজেস, ইমেজেস, এর ভিতরে আমি এসপিজিটা দিয়ে দিই। তাহলে এসবিজি ফাইলটা একটা সেভ হয়ে গেল, আরেকটা সেভ করি। এটা হচ্ছে কি আমার এক্সপোর্টে যেতে হবে, বা সুন্দর চলে আসছে। আমি এটা পিএনজি না এসপিজি ফরম্যাটে জিনিসটাকে এক্সপোর্ট, এইটার নাম কি, ক্লিয়ারিটি, ক্লিয়ারিটি শপিং চ্যাট। আর আগেরটা কি ছিল, একার আইকন সার্চ। আর কি, এটা আমি ভিন্ন নামে চাইলে সেভ করে রাখতে পারতাম, একটা কার্ট নাম দিতাম, আর একটা কি বলে সার্চ নাম দিতাম, সার্চ আইকন। আর একটা দিতাম কার্ট, তাহলে বুঝতে সুবিধা হতো। এটা এখনো করা যাবে। আমি মনে করেন চলে গেলাম ফোল্ডারে, এই যে এত বড় নাম না দিয়ে এটা নাম দিলাম কার্ট, এটা এত বড় নাম না দিয়ে এটা নাম দিলাম সার্চ আইকন, সার্চ আইকন, সার্চ আইকন এবং কার্ট দুটো একসাথে হয়ে গেছে। এখন আমি কি করতে পারি, এখানে আইকনটা দরকার আমার, তাই না? বললাম এসভিজি আইকন, ইমেজের মধ্যে দিতে পারি, তাহলে আমি ইমেজের মধ্যে দিয়ে দিই আইএমজি, দিয়ে বললাম ওখানে গিয়ে প্রথমেরটা কি ছিল আমার, প্রথমেরটা সার্চ আইকন ছিল। তাই এই ফোল্ডারের ভিতরে, ইমেজেস ফোল্ডারের ভিতরে সার্চ, এরকম সেম আরেকটা আছে যেটা সার্চ আইকন নয়, যেটা হচ্ছে গিয়ে আমার কার্ড। এই ফোল্ডারের ভিতরে ইমেজেস কার্ড। মোটামুটি উপরে যা যা স্টেবল লাগে আমি নিয়ে আসছি, কিন্তু গো লাইভে গিয়ে আউটপুটটা দেখি কিরকম বাজে এসছে বা এরকম আসছে। তাহলে এটাকে আমার মানুষ করতে হবে, ঠিক করতে হবে, তাই না? এটা আমি কিভাবে করতে পারি? আচ্ছা, এটা ঠিক করার জন্য প্রথমে আসেন, আমি টার্গেট করি ইনফ্লুয়েন্সার প্রোডাক্ট, এটা ঠিক করবো। এইটা গিয়ে দেখি যে আমার টাইপোগ্রাফির মধ্যে দেখি পপিস লাগবে আমার ফ্রন্ট সাইড, ফ্রন্ট ওয়েট বোর্ড, আর হচ্ছে 24 পিক্সেল। আচ্ছা, আমি দেখি আমার এখানে ফন্ট কি কি আছে, হ্যাঁ। না হয় আমি ফন্টটা গুগল ফন্ট থেকে কপি করে নিয়ে এসে লিখুন, নিয়ে এসে একটা ফন্ট হচ্ছে পপিন্স, এটা পপিন্স, এটিও পপিন্স, এটা, এটাও পপিন্স। হম, মোটামুটি সবই তো পপিন্স। নিচে নামি পপিন্স, এটা
পপিন এটা। এই যে ইন্টার একটা ফন্ট চলে আসছে, ইন্টার, INTER। এই যে উপরে হচ্ছে পপিন্স, নিচে হচ্ছে ইন্টার, INTER। এটা আবার পপিন্সে ফেরত আসছে, এবার পপিন্সে ফেরত আসছে, পপিন্স। এইটা আবার কি দেখছে, ম্যানার অফ কি যেন বলে। আচ্ছা, ফন্টের নামটা না হয় আমি কপি করে নিই। একটা হচ্ছে ম্যানার অফ, একটা হচ্ছে আপনার কি, পরে আই, ইন্টার, পাশাপাশি লিখুন, হ্যাঁ, ইন্টার। আরেকটা হচ্ছে পপিন্স। তাহলে আছে, এই ফন্ট আমি আশা করি গুগল ফন্টসে পেয়ে যাব, হ্যাঁ। fonts.google.com, এখানে চলে আসি। এখানে কার্টে যদি আগে থেকে কোনো ফন্ট থাকে সেটা ফেলে দিই, হ্যাঁ, রিমুভ অল। ওকে, কার্টে এখন কিছু নেই, যে কার্টে এখানে ক্লিক করলাম, কিছু নাই। গুগল ফন্টে যাই, সার্চ ফন্ট দিয়ে যাই, আমি পপিন্স দরকার, এই যে পপিন্স একটা ফন্ট পেয়ে গেছি। এর গেট ফন্ট দিই, এই যে কার্টে এখন একটা চলে আসছে। আবার আমি গুগল ফন্টসে আসি, আসার পর আমার কার্টে কিন্তু অলরেডি একটা আছে। এই অবস্থায় আমি যে ইন্টারটা কপি করে নিয়ে এসে সার্চ দিই, ও ইন্টার একটা ফন্ট পেয়ে গেছি, ইন্টার। তো এই ফন্টটা আমি গেট ফন্ট দিয়ে এখন কার্টে দুইটা আইকন চলে আসছে। এমন অবস্থায় আমার পপিং ইন্টার আমার মনে হয় মনোরম, এটা একটু লাগবে, হ্যাঁ। আমি আবার গুগল ফন্টসে যাই, আমার কার্টে অলরেডি দুটো আছে। এমন অবস্থায় আমি সার্চ দিই মনোরম, এবং এটাও পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি, এবং এটা বললাম গেট। তাহলে তিনটা ফন্টই আমি গুগল ফন্টের কাছে পেয়ে গিয়েছি। এখানে গেট এমবেডেড করতে, কেন আমাকে একটা কোড দিবে, এই লিঙ্কগুলো সুন্দর মতো কপি করে HTML এ দিয়ে দিতে পারি। অথবা যে লিঙ্কের পাশে দেখেন ইম্পোর্ট, এটার মাধ্যমে কাজ করতে পারি। তো ইম্পোর্টের যখন এই যে চেক বক্স আমি ক্লিক করলাম, তখন আমাকে ইম্পোর্টের কোডটা দিয়ে দিলাম। এখানে আমি খেয়াল করে দেখলাম যে জিনিসটা স্টাইল ট্যাগের মধ্যে আছে। স্টাইল ট্যাগের মধ্যে যেহেতু আছে, আমার তো অলরেডি স্টাইল ট্যাগের মধ্যে আমরা কি ইন্টারনাল CSS লিখি, তাই না, যেটা HTML ফাইলের মধ্যে লিখতে হয়, কিন্তু আমি কোডটা লিখবো CSS ফাইল, ইম্পোর্ট টু। তাহলে আমার এই স্টাইল ট্যাগটাও দরকার নেই। এই স্টাইল ট্যাগের ভেতরে যে ইম্পোর্ট কোডটুকু আছে, এইটা কপি করে এইখানে হচ্ছে গিয়ে আমি ইম্পোর্ট করে দিই। দেওয়ার পরে ওকে, সবকিছু ঠিক আছে। এখন আমার নিচে দেখেন ফন্ট ফ্যামিলি কয়টা আছে, তিনটা। তাহলে ও মা করে একটু ভরে দিয়েছে অনেকগুলো। আচ্ছা, আমার এতগুলো লাগবে না, আমার অল্প কয়েকটা থাকবে। একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি পপিন্স। আমি দেখলাম যে আমার ম্যাক্সিমাম জায়গায় পপিন্স ইউজ করেছে। ম্যাক্সিমাম জায়গায় কোন ফন্টটা ইউজ করেছে, বারবার পপিন্স। তো বারবার পপিন্স আমি কল করতে চাচ্ছি না। সেক্ষেত্রে কি করতে পারি, এই যে আমার স্টার আছে না, এর মধ্যে যে ফন্ট ফ্যামিলি পপিন্স কোডটা কপি করে নিয়ে আসছি, and সেটা এখানে পেস্ট করে দিয়েছি। ওকে, তাহলে জিনিসটা এখানে পেস্ট হয়ে যাওয়ার পরে, তাহলে আমার ডিফল্ট এই ফন্টটা থাকবে, বারবার এটা কল করা লাগবে না। ওকে, আচ্ছা, এটা গেল একটা। তাহলে বাই ডিফল্ট আমার এই ফন্টটা পেয়ে যাবে। এবং এটার আমি ফন্ট সাইজ কত পেয়েছিলাম, 28 করতে আসলে আবার দিত 24 পিক্সেল, তাই না। তো এটা তো আমার আলাদা করে সিলেক্ট করতে হবে। তা আমি হেডারের মধ্যে প্রথমে অ্যাঙ্কর ট্যাগ এটা দিয়ে দিতে পারি, অথবা এখানে একটা ক্লাস দিয়ে দিতে পারি। তাহলে আমি এরকম নিতে পারি যে হেডার ট্যাগের ভিতরে চাইল্ড হিসেবে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, সেটা টেক্সট ডেকোরেশন নাম দিলে কি হবে, আন্ডারলাইন যদি কিছু থাকে সেটা চলে যাবে। দেখেন আমি টেক্সট ডেকোরেশন নামটা তুলে দিলাম, দেখেন যখন আন্ডারলাইন এটা চলে আসছে। যেই আমি টেক্সট ডেকোরেশন নামটা আবার নিয়ে আসলাম, তখন আন্ডারলাইনটা চলে গেছে, ঠিক আছে।
দেন আমি কি করতে পারি, কাজ করতে পারি, কি কাজ করতে পারি? ফন্ট সাইজ পেয়েছিলাম তাই না? দিয়ে তো দিই ফন্ট সাইজ 24 পিক্সেল, 24 পিক্সেল ফন্ট সাইজ। কিন্তু কালার তো মিলে না। চলেন দেখি কালারটা কি হতে পারে। এই পেয়েছি কালার 3A 3A 3। এখানে এসে বলি যে এটার ফন্ট, আচ্ছা ফন্ট কালার নেই, শুধু কালার। কালারটা আমি কপি করে নিয়েছি, এখানে জাস্ট হ্যাশটা টাইপ করে দিই এবং 3A 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 পেস্ট করে দিই। একটা হয়ে গেছে। ওকে, উইথ অটোমেটিক নিচ, সমস্যা নেই। ফন্ট ওয়েট টু বোল্ড লাগবে আমার, তাই না? এটা লিখে দিই এখানে, ফন্ট ওয়েট, ও জিনিসটা মোটাও হয়ে যাবে। আর কিছু লাগছে না, আর কিছু লাগছে না। ফন্ট সাইজ দিয়েছি, কালার নিয়েছি, ফন্ট ওয়েট বলেছে, লাইন হাইট তো অত, ওটা নিয়ে চিন্তা না করি। এইবার পাশেরটায় আসি। পাশেরটা কোনটা? ইউএল এলাই এগুলো আসি। তাহলে এইখানে এসে বলি যে হেডারের মধ্যে কি আছে? ইউএল আছে। ইউএল এর বলি হচ্ছে গিয়ে ঠিক আছে, এই দুটোটা পাশাপাশি আছে, কিন্তু আমার প্রথমে দেখেন আউটপুটে এই দুটো পাশাপাশি নাই। প্রথমে এই দুটো পাশাপাশি আনি, পরে ইউএল এ কাজ করব। কিভাবে? শুধু হেডার নিয়ে কাজ করে নিই। যখনই দেখবেন কোনো এলিমেন্ট নিচে নিচে আসে, আপনি পাশাপাশি আনতে চাচ্ছেন, তখনই আমার মতো একটা কাজ করে ফেলতে পারেন চোখ বন্ধ করে। ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দেন, দুইটা এলিমেন্ট নিচে নিচে ছিল না, এখন দেখেন পাশাপাশি চলে আসছে, তাই না? আমি বলতে পারেন একটা তো বাম দিকে আরেকটা ডান দিকে, তাই না? একটা বাম দিকে আরেকটা ডান দিকে। তাহলে দিয়ে দেন হেডারের ভিতরে যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। নিজেদের মধ্যে যতখানি জায়গা পাও নিয়ে দুজন দুই দিকে চলে যাও। এইবার আসেন ইউএল এর ভিতরে, দেখেন এখানে একটা যে ডট 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 আছে, তাই না? এটা ভালো লাগতেছে না, এটাকে তুলে নিই। এখানে বলি হচ্ছে তোমার লিস্ট স্টাইল নাম দিয়ে দিই। তাহলে ডট 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 গুলা চলে গেল। মানে এর ভিতরে কতগুলো এলাই আছে এবং এলাই গুলা নিচে নিচে আছে। যখনই কি বললাম নিচে নিচে থাকবে, আমার পাশাপাশি লাগবে, তখনই চোখ বন্ধ করে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিলাম। তাহলে দেখেন আগে নিচে নিচে ছিল, এখন পাশাপাশি চলে আসছে। ওকে, এইবার দেখেন, হ্যাঁ পাশাপাশি চলে আসছে, ভালো কথা। আমার উইড এক একটা এক এক রকম দিছে রে। বাম থেকে কত? 120। ডান থেকে কত? 120। টোটাল ওয়েট কত? 1440। 1440 যদি হয়, হ্যাঁ 1440 কিন্তু অনেক বড় ডিভাইসের থেকেও বড়। নিয়ে নিয়ে আপাতত হেডারে বলি যে ভাই তোমার একটা প্যাডিং নিয়ে নাও, কিরকম? উপরে নিচে আপাতত জেনে নাও, ডানে বায়ে 120 পিক্সেল। তাহলে ডানে বায়ে 120 পিক্সেলের মতো প্যাডিং আসছে। উপরেরটা আমি খেয়াল করে নিই, উপরেরটা যদি আমি একটু খেয়াল করতে চাই, যদি একসাথে আসে না, একদমই আলাদা। এখানে আছে 95, এখানে কত আছে? 87। যদি দুইটা একসাথে সিলেক্ট করি, 87টা কম, 87টা কম।
এটা করতে পারি, 87 রান ফিগার 90 করে দিতে পারি, একেবারে যে এরকম হুবাহু পারফেক্ট করতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু উইডটা কত দেখছেন? 1200 পিক্সেলের মধ্যে আছে। একটা কাজ করি, ডানে বামে 120 পিক্সেল, এটা সস্তা হয়ে যায়। উইথ 1200 পিক্সেল দিয়ে দিই, আর বলি হচ্ছে গিয়ে মার্জিন 0 এরকম দিব। 1200 পিক্সেলের নিচে হলে কি মোবাইল ধরবো? এটাও তো একটা কথা। মোবাইল তো 768 ধরতে চাইছিলাম। আচ্ছা, সমস্যা নেই, যেটা আমাকে দুইটা সাইজই দিচ্ছে, একটা 1200 পিক্সেল ধরে রাখি। উম, আর 1200 পিক্সেলের কম হইলে কাছাকাছি ঠিক আছে। আচ্ছা, উইথ না দিয়ে এখানে ম্যাক্স উইথ দিয়ে দিই, সর্বোচ্চ উইথ 1200 পিক্সেল। প্রয়োজন হলে জিনিসটা কমে যেতে পারবে, হ্যাঁ। দেখি তো এখানে, হ্যাঁ, মোটামুটি নিচ্ছে। ম্যাক্স উইথ 1200 পিক্সেল নিচ্ছে। আর হচ্ছে মার্জিনটা এখানে অটো অবশ্যই আগে দিয়ে নিই। আর উপরে নিচে কত? 97 পিক্সেল না 87 পিক্সেল পেয়েছিলাম, তাই না? আবার সিলেক্ট করে উপরে নিচে 87 পিক্সেল, 87 পিক্সেলের মতো পেয়েছি। মার্জিন টপ 87 পিক্সেল, মার্জিন ডানে বায়ে অটো, মার্জিন বটম কত এদিকে তো 41.সামথিং। তাহলে তো বিপদ হয়ে গেল। এখানে আর কত আছে? 71 আরে না ভাই, এবার 71 হলে চলবে না। ওই যে উপরে ইয়া আছে, আর যারা ওইটা সিলেক্ট করতে গেলে এইটা মুছে যায়, এইটা সিলেক্ট করতে গেলে ওইটা মুছে যায়। অদ্ভুত, এটা কত? 50-এর মতো। এটা হচ্ছে গিয়ে 41। আমার মনে হয় এটা কোনো কারণে নড়ে গেছে, বুঝছেন? রাউন্ড ফিগার 87 মানে খুবই অদ্ভুত একটা ফিগার। এর 90 দিয়ে দিই, নিচে 50 দিয়ে দিই। তাও চলে। মাগরে এত বড় হয়ে গেছে। উপরে যদি 87 দিয়ে দিই, কন্ট্রোল মাইনাস দিয়ে দেখি, কন্ট্রোল প্লাস দিয়ে। এখানে আরেকটা দিয়ে দিই যে অ্যালাইন আইটেম জিনিসগুলা মাঝখান বরাবর থাকবে সেন্টার থেকে, হ্যাঁ, যাতে সব জিনিসগুলা মাঝখান বরাবর থাকে, হ্যাঁ। এবার আসেন, এইখানে একটা গ্যাপ আছে না জিনিসগুলোর মাঝখানে, কন্ট্রোল প্লাস দিয়ে একটু স্পেস দিয়ে জিনিসটাকে নিয়ে আসি। এখানে দেখি এটা কিবোর্ডের অল্ট ধরে যে পাশেরটা সিলেক্ট করলাম, কত? 34। আবার এটা ধরি, সিলেক্ট হলো, অল ধরে পাশে 34। এমনকি এইটা ধরি, অল ধরে পাশে, এটা তাহলে কত আসছে রে? থাক, সমস্যা নেই, আমি ওয়ান এবারে একটা থেকে আরেকটার গ্যাপ, যে অলটা পরে নেই ক্লিক, এটা অলটা, হ্যাঁ, একটা থেকে আরেকটার গ্যাপ 34 ধরি, হ্যাঁ। যেহেতু আমি 34 ধরতেছি, এইটা কি হলো জানো? হম, দেখো 41.8 ইয়ে দিয়ে দিতাম, 50টা দিয়ে 41.8 দিই, একেবারে পিক্সেল পারফেক্ট হয়ে গেল। দেন হচ্ছে গিয়ে আমি ইউআরএল এর ভিতরে ডিসপ্লে ফ্লেক্স, ইউআরএল এর ভিতর অ্যালাই, আর এই শেষেরটা বাজে নট লাস্ট চাইল্ড। তাহলে মার্জিন রাইট কত পেয়েছিলাম? 34। 34 পিক্সেল।
তাহলে ইউএল এর ভিতরে এলআই, সব এলআই না, নট শেষ এলআইটা বাদে বাকি যে কয়টা এলআই আছে সব কটা মার্জিন রাইট কত, 34 পিক্সেল। এটা একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন যদি আমি দেখি, এই, হ্যাঁ, এটা চলে আসছে। মাঝখানে কি গ্যাপ পড়ে গেছে না, গ্যাপ পড়ে গেছে। ওকে, নাইস। এখন কি করতে চাচ্ছি, ঠিক আছে, সবই ঠিক আছে, বাকিগুলো দেখি টেক্সটের কালারটা কি আছে। এর ফর্ম সাইজ 16 পিক্সেল, বাই ডিফল্ট 16 পিক্সেল থাকে, এটা কিন্তু আমার কিছু করা লাগবে না। সেমি বোল্ড লাগবে। তাহলে আমার এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ গুলো আগে সিলেক্ট করবো। বলি হেডারের ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ। প্রথমে দেখেন আন্ডারলাইন গুলো আমি চেঞ্জ করতেছি, হ্যাঁ, আন্ডারলাইন গুলো না দিতে চাচ্ছি না। তাহলে বলি টিডিএন বা টেক্সট ডেকোরেশন, হ্যাঁ, আন্ডারলাইন গুলো চলে গেছে। ফন্ট সাইজ 16 পিক্সেল লেখার কোনো দরকার নেই, কারণ এটা এমনিতেই 16 পিক্সেল থাকে ডিফল্ট। তাহলে ফন্ট ওয়েটটা দরকার। ফন্ট ওয়েট সেমিবোল্ড কোনটা, এটা আবার আমি জানি না। এই যে আবার কন্ট্রোল স্পেস দিলাম, দেখেন 100 পর পাশে দেখাচ্ছে থিন, 200 পর এক্সট্রা লাইট, 300 লাইট, 400 যখন আসবে নর্মাল, 500 হচ্ছে মিডিয়াম, 600 হচ্ছে তাহলে সেমি বোল্ড, 700 হচ্ছে বোল্ড হচ্ছে। 600 দিলাম, পাওয়ারটা সেমি বোল্ড পেয়ে যাবে। ওকে, এখন সেমি বোল্ড হয়ে গেল। তাহলে সেমি বোল্ড হওয়ার পরেও আবার কাজ বাকি থেকে যায়, সেটা হচ্ছে গিয়ে লাইন হাইট অটো, সেটা নিয়ে আমি চিন্তা না করি। সেমি বোল্ড পেয়ে গেছি। কালারটা 3A, 3A, 3A। এখানে আমি বলি হচ্ছে গিয়ে কালার হ্যাশ 3A, 3A, আমার কালারটা চেঞ্জ হবে। এটা গেল কিসের জন্য, শুধুমাত্র আপনার হচ্ছে গিয়ে কম্পিউটারের জন্য। ওকে, কিন্তু দেখ মোবাইলে কিরকম আসছে। আগে মোবাইলের ওয়েটটা ধরি না আমি, ওয়েট কতর মধ্যে ধরছে, আর পুরো ফাইল সিলেক্ট হবে, হ হ হ, আমি এখানে পুরো ফাইলটা সিলেক্ট করতেছি। তখন আমি নিচে ওয়েবের কত ধরেছে সেটা দেখতে পাচ্ছি না। আমার মোবাইলটা ধরা দরকার। এই মোবাইলের উপর ক্লিক করি, পুরো মোবাইলটা সিলেক্ট হয়ে গিয়েছে। এইবার হচ্ছে নিচের দিকে যাই আমি, একদম নিচে যখন আসছি তখন দেখলাম যে কত হয়েছে, 360 সম্ভবত, হ্যাঁ, চোখে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সব দিকে চলে গেছে। ভাই ভাই ভাই, চলে আসো চলে আসো, একটা লক্ষ্মী জেদ দিতে দিয়ে সব মানুষ করে দিল। আমি যে নড়ে গেলে আবার বিপদ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গিয়ে আমার উইড মোটামুটি ধরে রেখেছে। আবারও না হয় উপরে যাই, গিয়ে মোবাইলে ক্লিক করি, পুরো মোবাইল সেকশনটা সিলেক্ট হয়েছে। যদি নিচে আসে, সে কত ধরেছে, ওয়েট মাত্র 360, এটা ধরেছে 360, খুবই কম, খুবই কম ওয়েট। মোবাইলের ওয়েট আরো বড় হতে পারে। দেখি তো, এখানে আসি, আউটপুটে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে যাই। গিয়ে যদি আমি বলি হচ্ছে গিয়ে আমি আইফোন প্রো ম্যাক্স চাই, তাহলে যে 470 হয়ে যেতে পারে। আইপ্যাড মিনিতে যদি যাই, 768। এই 768 থেকে বড় কম্পিউটার ধরি, 468 ছোট আমি এই আগুলা ধরি, হ্যাঁ। আর আমি রেসপন্সিভ করি ইনফ্লুয়েন্সে গিয়া, ওই আমার ইয়াতেই গেলাম, আচ্ছা একটু বড় করলাম, তারপরে সে ডানে আসে মোটামুটি।
এডিট বাইরে দিয়ে দিই, এরকম সেটা। এটা কি ফ্লেক্স র্যাপ র্যাপ দিয়ে দিব দেখি, মনে হচ্ছে ফ্লেক্স র্যাপ শেষ হয়ে যায়, তাকে জিনিসটাকে মোড়ায় দাও র্যাপ করে দাও। এবার একটু ছোট করি, জায়গা নাই জায়গা নাই। এই যে নিচে নেমে যাবে, এইটা চাচ্ছিল না, এটা চাচ্ছিল, মানে সেটা হচ্ছে। এইবার আসেন আমি একটা রেসপন্সিভ সাইজ ধরি। এটা গেল আমার কি ল্যাপটপের জন্য, কিন্তু কোডিং বেটার হয় আগে যদি আপনি ছোট ডিভাইস থেকে বড় ডিভাইস টানেন। উম, এইটা আমি ল্যাপটপের জন্য রাখলাম। এখানে বলি অ্যাড মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ 768 পিক্সেল। এইখানে কিছু কোড আমি পেয়ে গেছি, যেমন হেডারের ডিরেকশন কি হবে, কলম মানে নিচের দিকে চলে যাও, অ্যালাইন আইটেমস ফ্লেক্স সিস্টেম বাম দিকে চলে আসুন। প্যাডিং দিলে ভালো হয় না? প্যাডিং দিয়ে দিন, প্যাডিং উপরে নিচে 0, ডানে বাই 20 পিক্সেল, তাও হয়। হেডার ইউএল এর মধ্যে মার্জিন টপ দিয়ে একটু জায়গা দখল করেছে, ফ্লেক্সিশন কলম মানে নিচের নিচে আসবে। আচ্ছা, হেডার ইউএল অ্যালাই মার্জিন বটম 15 পিক্সেল নিয়েছে, আর নট লাস্টের মার্জিন রাখ 0। এবার দেখি ছোট ডিভাইস ইনস্পেক্টে চাই, মোবাইলে নিচে নিচে আসবে। আর মোবাইল ছাড়া হচ্ছে গিয়ে ল্যাপটপে পাশাপাশি। কিন্তু আমি যদি ডিজাইন দেখি, মোবাইল আসলে অ্যাকচুয়ালি একটা বাম সাইডে একটা বার চলে আসে, যেটা এখানে নাই। হ্যাঁ, এখানে নেই। আর একটা বাম সাইডে বার থাকবে, সেই বার টিপ দিলে তখন আমার নিচের এই আইকনটা দেখে। তাহলে কার্ড আইকনটা থাকবে ঠিক আছে, কিন্তু বাকি সবগুলো নাই হয়ে যাবে। কার্ড আইকন বাদে সবগুলো নাই হয়ে যাবে। ক্লিক করলে তারপরে চলে আসবে। হ্যাঁ, তাহলে প্রথমে এই কাজটা করি, কার্ড আইকনটা আনি, বাকি সবগুলো নাই। হ্যাঁ, শেষেরটা বাদে সবকটা মার্জিন রাইট 0 করে দিছি না? আচ্ছা, আরেকটা বলি, ডিসপ্লে নান, এটা করে নিতে। ডিসপ্লে নান শেষ, চলে যাবে। হ্যাঁ, চলে গেছে। এইবার হচ্ছে গিয়ে আমার জিনিসটা এই একটি লাইনে নিয়ে আসতে হবে। হেডারের ভিতরে ফ্লেক্স ডিরেকশন কলাম না, ফ্লেক্স ডিরেকশন কলাম, কলাম। এটা কাজ ডিসপ্লে নান লাস্টের টানে ইউএলই বলি হচ্ছে ইয়ে ভাই তোমার ডিসপ্লে নেই, ডিসপ্লে ওকে। তাহলে এইচটিএমএল এ আমি এই আইকনটা আলাদা করে নিয়ে আসি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। হ্যাঁ, আইকনটা আলাদা করে নিয়ে আসি কিসের মধ্যে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। তাহলে এটা দেখেন দেখা যাচ্ছে ছোট ডিভাইস, এটা একটা পাশাপাশি আনতে হবে। তাহলে বলে হচ্ছে আমি এখানে যে ইউএল না, হেডারের ভিতরে ফ্লেক্সিলেশন কলাম বাদ,
অ্যালাইন আইটেমস প্লেস স্টার্ট, এটাও বাদ। এটুকু রাখি আপাতত থাকলো। দুটো একটা লাইনে চলে আসছে। আর আমার আরেকটা লাগবে, কিন্তু এটা বড় ডিভাইসে নষ্ট করে দিব, হ্যাঁ। তো এইটা আমি একটা ক্লাস দিতে পারি আলাদা সিলেক্ট করার জন্য। সেটার নাম দিয়ে দিলাম মোবাইল কার্ড। এই মোবাইল কার্ড নামে যে একটা ক্লাস দিলাম, সেই ক্লাসটাকে আমি আবার সিএসএস এ এসে বলে দিতে পারি যে মোবাইল কার্ডটা এমনি দেখাবে না। মোবাইল কার্ডকে এমনি ডিসপ্লে না, কিন্তু মোবাইলের ডিভাইসে এসে সেটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে। একটা তো হয়েছে। এইবার আসেন আমি একই কাজ করি কার ক্ষেত্রে, এই বারের ক্ষেত্রে। বারটা আমি সিলেক্ট করলাম, পাশে এসে দেখলাম এসভিজি ফরম্যাট, এক্সপোর্ট মেনু দিলাম। এটার নাম দিলাম মেনু, না এটার নাম দিলাম বার। এর একটা বার আইকন, এটা ক্লিক করলে আমার মেনুটা শো হবে এরকম কিছু, হ্যাঁ। তাহলে এটা যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, বার আইকনটা আনতে হবে। কোথায় আনতে হবে? এইচটিএমএল আনতে হবে অবশ্যই। এইচটিএমএল এ কোথায় আনতে হবে? শুরুতে আনতে হবে। অ্যাঙ্কর ট্যাগের শুরুতে। শুরুতে আমি বললাম তুমি একটা ইমেজ নামে ট্যাগ নাও, তার ভিতরে বলো এর ভিতরে মোবাইল ইমেজেস, তার ভিতরে এইটার ক্লাসের নাম কি দেওয়া যায়, সেটার নাম দিয়ে দিই মোবাইল, মোবাইল মেনু বা মোবাইল বার, বা মোবাইল বার আইকন। তো আরো স্পেসিফিক হয়ে গেল, ক্লাসের নাম দেখেই বোঝা গেল যে ছবিটা কি জিনিস। এই মোবাইল বার আইকন ক্লাসটা আমি হচ্ছে গিয়ে এখানে যথারীতি সিএসএস এ আসি। আসার পরে আমি বলি নর্মালি আমার এই যে মোবাইল বার আইকন এর ডিসপ্লে নাম, কিন্তু যখন আমি এই এখানে আসবো, ডিসপ্লে ব্লক হয়ে যাবে, শুরুতে ডট দিয়ে দিতে হবে, তাই কে আউটপুটে যাই। বাহ, বার আইকন চলে আসছে। বার আইকনটা তো ভালো আসেনি। একশো 36% হচ্ছে, 100% দেখি। কার্ড আইকনটা চলে, বার আইকনটা একটু বড় করে দেব। ফন্ট সাইজ দিয়ে দিব 24 পিক্সেলের মতো। বাহ, লাভ হয়। আচ্ছা, যে আইকন আমি ডাউনলোড করছি সেটাই তো পাবো। আপাতত দেখেন এটা মোবাইলের জন্য, আর এটা কম্পিউটারের জন্য। আবার এটা মোবাইলের জন্য, এটা কম্পিউটারের জন্য। রেসপন্সিভ ডিজাইনের জায়গায় আইফোনে দেখি, আইফোনে এরকম আসবে। এটা কি একটা লাইন বরাবর আসে নাই, হ্যাঁ। মানে অ্যালাইন আইটেমস সেন্টার কিছুতেই এসছে একটা লাইন বরাবর। জাস্টিফাইড কন্টেন্ট স্পেস বিটুইন, না কেমন যেন লাগতেছে, কেমন যেন লাগতেছে। একটা হচ্ছে গিয়ে মাস বরাবর আসে না ইমেজের জন্য নাকি?
জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন এখানে লাগবে না, কারণ ওটা মেইনই পাচ্ছে। হ্যাঁ, ডিসপ্লে ব্লক আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মোবাইল ডিসপ্লে ব্লক যদি ইনলাইন দিয়ে দিই, কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নেই। এটার ভেতরে যে আপনার ইমেজ ফাইলটা আছে, হ্যাঁ, এটার ভেতরে যে ইমেজ আছে সেটাই কিছু কাজ করতে চাই। ওই দিব, হাইট দিব, এরকমটা, মেনু বার আইকন, ইমেজ, উইড হাইট দিলে আমি লাভ তো হইল না। বাড়াই দিই, দেখি কোন লাভ আছে। এই লাভ আছে, লাভ হয়ে গিয়েছে রে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে মেপে ওর উইড হাইট দিই। ও 24 বাই 24 দিয়ে দিছে। উইড হাইট আমি 24 বাই 24 দিয়ে দিলাম। এটার ফন্ট সাইজ কি চেঞ্জ হয়েছে? দেখছেন, ফন্ট সাইজ 16 করে দিছে। তো এখানে ফন্ট সাইজ 16 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হেডারের ভিতরে অ্যাঙ্করটা, এটার ফন্ট সাইজ হয়ে যাবে 16 পিক্সেল। এই ছোট্ট একটা ভুলের কারণে আমার অনেক বড় গন্ডগোল হয়েছে। এখন তো কাছাকাছি লাগে। একইভাবে এটা কত নিশ্চিত? 24 বাই 24, সেটা এটা কত? 24 বাই 24, সেটাও দিয়ে দিই। 24 বাই 24, 24 বাই 24 কিভাবে নিচ্ছে? এর দুইটা একই রকম দিয়ে দিই। হ্যাঁ, এটা দিলাম আবার মোবাইল কার্ড, এটার ইমেজ, দুটো একসাথে দিয়েছে তো নিচে নিয়ে আসছি না। নিচে দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখি আমার কিরকম লাভ হয়। খারাপ না। আগে কার্ডটা খুব বড় হয়ে গেছিল, এখন কার্ডটাও আমি মানুষ করে নিয়ে আসছি। এই ইনফ্লুয়েন্সে গিয়ে, ইনফ্লুয়েন্সের প্রোডাক্ট এই লেখাটাও বেশ বড় হয়ে গিয়েছিল, এটাও ঠিক করে ফেলেছি। সবকিছু একটা অ্যালান আইটেম সেন্টারকে তুলে ফেলেছে নাকি? অ্যালান আইটেম সেন্টারটা মিডলে আছে, থাক। এটা যদি একটু 100% গিয়ে দেখি, আইফোন এসিতে আমার ওয়েবসাইটটা এখন এরকম দেখাবে মোবাইলে। আর যদি আমি হচ্ছে কম্পিউটারে দেখি, কম্পিউটারে এরকম দেখাবে। মানে একটু খারাপ কি, তাই না? এখন কথা হচ্ছে, এটা ক্লিক করলে তো আমার জিনিসপত্র নিচে নামতে হবে। এটা কেন করবো? এটা ক্লিক করলে কিন্তু কাজও করতেছে অ্যাঙ্করটা। না, এটা কাজ করা বন্ধ করে দিতে হবে। বন্ধ করার জন্য যেটা করতে পারি, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এই স্টেপের মধ্যে হ্যাশ দিয়ে দিতে পারি। অথবা এরকম করতে পারি যে জাভা স্ক্রিপ্ট ডট ভয়েড লিখে এর মধ্যে 0 দিয়ে দিলাম, কোলন ভয়েড লিখে দিলাম। এটা ক্লিক করলে কাজ হচ্ছে না, হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি সাবমিটটা। তাহলে হ্যাশও দিয়ে দিতে পারতাম, হ্যাশটা সোজা হয়ে যায়। হ্যাশ দিলে আবার উপরে ইউআরএল এ হ্যাশ চলে আসে। এটা কোনো হ্যাশ ট্যাশ কিচ্ছু আসছে না। ক্লিক করা বন্ধ। কিন্তু ক্লিক করার পর নিচের এই বাটনটা তো, ওই যে ইউএলটা তো শো করবে। এটা ক্লিক করার পর ইউএল শো করবে। এটা যদি করতে চাই, ব্যাপক জাভা স্ক্রিপ্টের কাজ করতে হবে, কিন্তু আমরা জাভা স্ক্রিপ্ট শিখি নাই। আমরা ভবিষ্যতে যখন জাভা স্ক্রিপ্ট শিখবো, তখন এই কাজটা করে ফেলবো। এখন আমরা শুধু এইচটিএমএল এর জন্য রেখে দিয়েছি। তারপরও যদি আপনাদের মন চায় যে না, একটু জাভা স্ক্রিপ্টের অ্যাটলিস্ট কাজটা তো করে রাখি, নয়তো তো অসম্পূর্ণ থেকে যায়, তাই না? ক্লিক করবো, নিচে বারটা শো হবে।
এই মেনু বারটা দেখাবে, যদিও ওরা ডিজাইনটা এখানে করে রাখে নাই, মেনু বারটা দেখাবে। এরকম কিছু করতে চাচ্ছি মনে করেন, তাহলে আগে ক্লিক ইভেন্ট অ্যাড করতে হবে। হ্যাঁ, তো আপনাদের জন্য আমি আইডি নেই, আইডি এর নাম নেই হচ্ছে গিয়ে মোবাইল বার আইকন হতে পারে, এনবিআই দিয়ে দিলাম শর্টকাট। হ্যাঁ, মোবাইল বার আইকন। এখানে জাভাস্ক্রিপ্ট আলাদা ফাইলে দিতে পারে, অথবা প্রফেশনালরা কি করে, প্রফেশনালরা আলাদা ফোল্ডার করে নেয়। যখন রিয়েল লাইফে কাজ করবেন তখন রিয়েল লাইফে এইভাবে ফোল্ডার করে নিতে হবে। হ্যাঁ, SCRI পিটি, SCRI স্ক্রিপ্ট ডট জেএস। এইখানে এই ফাইলটা কাজ করবো। এখানে আমি HTML এর সাথে কিভাবে লিঙ্ক করব, একটা স্ক্রিপ্ট ট্যাগ নেব। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি বললাম SRC, SRC নিয়ে বললাম হচ্ছে এই ফোল্ডারের ভিতরে জেএস, তার ভিতরে স্ক্রিপ্ট ডট জেএস। আমার লাভ কি, প্রথমে আমাকে এটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এখন যে কোডিংটা করব, ইগনোর ইট। অনেকেই জানেন না জাভাস্ক্রিপ্ট কি, ভবিষ্যতে করবে, ঠিক আছে, আমি শিখাই দিব জাভাস্ক্রিপ্ট, সমস্যা নেই। তো আমি আপাতত আমার মতো করে ফেলাই। আর আমার লাগবে কোথায়, এই ইউএলটা একবার শো হবে, একবার হাইট হবে কিছু। আমার তো মোবাইলের এই আইকনটা দেখাবে। হ্যাঁ, একটা কাজ করি, সিএসএস এ আমার এই যে লাস্ট চাইল্ড আছে না একটা, লাস্ট চাইল্ড বাদে, আচ্ছা লাস্ট চাইল্ডের ডিসপ্লে নাম করে দিই। লাস্ট চাইল্ডের ডিসপ্লে নাম, কারণ আছে, কারণ আমি অলরেডি একটা কার্ড দেখাচ্ছি। এই লাস্ট চাইল্ড একটা কার্ড অলরেডি আছে, তাহলে দুইটা কার্ড দেখাবে। হ্যাঁ, ক্লিক করলে নিচে আবার কার্ড চলে আসবে, এখানেও কার্ড থাকবে, এখানে কার্ড থাকবে, কেমন দেখায়। এটা নিচের কার্ডটা বন্ধ করে দিলাম আপাতত মোবাইলের জন্য। হ্যাঁ, তো এখন যদি আমি এটা ক্লিক করি, জাভাস্ক্রিপ্টে যদি ক্লিক করি, তার মানে এটা ডিসপ্লে নাম আছে, ইউএলটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে। আগে তো এটা সিলেক্ট করতে হবে, একটা আইডি দিয়ে দিলাম, সেটার নাম হচ্ছে নেভলিংস দিতে পারি। তাহলে এটা আমার জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করতে হবে। তো জাভাস্ক্রিপ্টে আরেকটা নিয়ে নিই, হচ্ছে কি একটা, এটা হচ্ছে নেভলিংস, দিয়ে দিই নেভলিংস। তারপরে সময় এভাবে দেওয়া যায় না, ক্যামেল কাছে দিই। ও বলতেছে নেভলিংসে টগল করতে বলতেছে, টগল ক্লাস অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ ক্লাস দিয়ে আমার বড় সিএসএস করতে হবে, এটা না। নেভলিংস ডট স্টাইল ডিসপ্লে ফ্লেক্স। টগল করতে চাচ্ছি। ইফ, হ্যাঁ এটা করা যায়, ক্লিক করব, এটা দেখাবে, আবার ক্লিক করব, চলে যাবে। হ্যাঁ, শেষেরটা তো স্পেন্ড হয়ে যাচ্ছে ঘটনা কি, এটা নিচে চলে আসতেছে, যেটা আমি চাইনি, যেটা আমি একটু আগে এড়ানোর চেষ্টা করছি, আলাদা সিএসএস ও পড়েছে, তাই যাই হোক, ভুল হইতে পারে, ভুল ঠিক করা যাবে। কিন্তু ক্লিকটা আমার কাজ করতেছে জাভাস্ক্রিপ্টে। এখন প্রবলেম হচ্ছে ওইটা গায়েব হয়ে যাচ্ছে, এটা শুরু হচ্ছে, এটা কোনো কথা? আচ্ছা আসেন সিএসএস আসে। এখন হচ্ছে কি আমি যেটা করতে চাচ্ছি, এই
ইউএল এর মধ্যে একবার ডিসপ্লে অ্যাড হবে, ডিসপ্লে না add হবে। ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু ও আচ্ছা, ইউএলটা পুরাটা শো হচ্ছে, তারপরে ওটা নিচে নেমে যাচ্ছে। বুঝতে পেরেছি। তাহলে অ্যাঙ্করটা এইটা যেটা দিয়েছি, এটা সবার লাস্টে ইউএল এর আগে দিই। হ্যাঁ, বেশ। এটা থাকলো নিচে, এটা থাকলো এসে। কম্পিউটার দেখি কাজ করে কিনা। আরে কম্পিউটারে ইউএলটা নাই হয়ে গেছে এখন। তাহলে একটা কাজ করি, একটু বড় ঝামেলা যেহেতু। আমি ধর এটা ডিসপ্লে নান করে দিলাম, বড়তে দিলাম, বড়তেও ডিসপ্লে নান থাকতেছে। আবার ছোটতে এসে আমার ডিসপ্লে ব্লক করে, যদিও একবার ছোট একবার বড়, এরকম করবে না। কেউ মোবাইল দিয়ে ঢুকবে, কেউ কম্পিউটার ঢুকবে। যাই হোক, যেহেতু মোবাইল দিয়ে ঢুকবে সে তো মোবাইলেই ঢুকবে, সে কম্পিউটার দিয়ে প্রবেশ করবে সেটা কম্পিউটারেই প্রবেশ করবে। তারপরেও সে একবার মোবাইলে ঢুকিয়ে ডিসপ্লে করে কম্পিউটার দিলে তো আবার নতুন করে লোডই হচ্ছে, তখন তো আর এটা সব এসব থাকতেছে না। তারপরও আমার মন চাইলে যে আমি বাগটা ফিক্স করবো, যে আপনার মোবাইল ডিভাইসে যাই হোক না কেন, কম্পিউটারে আমার এটা এফেক্ট করবে না। সেই ক্ষেত্রে ওই যে আমি ক্লাস লিস্টে কাজ করেছি না, টগল, বা অ্যাক্টিভ দিয়ে দিই, ক্লাস লিস্টের ভিতরে কি দিয়ে দেবো, অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ ক্লাস দিয়ে আমার একটা ভালো গেম খেলতে হবে। কোথায় ভালো গেম করতে হবে? সিএসএস। কিভাবে গেমটা খেলতে হবে? মেমোরি, হেডার, ইউএল, ডিসপ্লে ফ্লেশ। হ্যাঁ, কাজ শেষ মনে হয়। এর ছোট ডিভাইস, আচ্ছা আসি, ছোট ডিভাইস ক্লিক করলাম, আসলো। আবার হাইড করলাম, হাইড হলো। বড় ডিভাইস, এই তো। ছোট ডিভাইসে হাইড হোক আর ক্লিক হোক, এটা বড় ডিভাইসের জন্য কোনো এফেক্ট ফেললো না। কারণ ওই যে অ্যাক্টিভ ক্লাসের এফেক্টটা শুধু ছোট ডিভাইসে আসে। এই যে এখানে শুধু ছোট ডিভাইস, যে মিডিয়া কোয়ারি কোথায়, ম্যাক্স উইথ 768 পিক্সেল এর মধ্যে আছে, এর বাইরে নাই। সহজভাবে করে ফেলবো। তাহলে এইটা হচ্ছে গিয়ে জাস্ট হেডারটা করতে, তাও রেসপন্সিভ। হ্যাঁ, আরো কম সময় লাগতো। রেসপন্সিভ মানে মোবাইলে হলে মোবাইলের সাইজ নেবে, কম্পিউটারে হলে কম্পিউটারের সাইজ নেবে। এইভাবে জাস্ট আমরা শুধু মোবাইলের রেসপন্সিভ ডিজাইনটা করা শুরু করব। হ্যাঁ, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি আপনার দ্বিতীয় পার্ট। তো দ্বিতীয় পার্ট পরে করবো না, আমরা আস্তে আস্তে আজকে তো একটা পার্ট করলাম, এটা দেখে দেখে আপনারা করেন, তুলেন। নেক্সট দিন আমি দ্বিতীয় বা তৃতীয় পার্ট একসাথে করবো, আলাদা করে করব। তারপর এটাও করব। টোটাল জিনিসটা আমি টার্গেট করি 2 অথবা 3 দিনের মধ্যেও যদি হয় তাহলে সুন্দর হয়। দেন আপনাদের আমি এই, কাজটা সিএসএস এর কাজটা বোঝা হলে বাকি কাজগুলো সুন্দর মতো করা যাবে। হ্যাঁ, আগে আমরা সিএসএস এর কাজটা যদি ভালো মতো বুঝি তাহলে দেখা যাবে সিএসএস এর যে ফ্রেমওয়ার্ক গুলো আছে সেগুলো ভালো মতো আমরা ইউজ করতে পারবো, যেমন বোর্ডস্টার বা টেলভিন সিএসএস, এগুলো ভালো মতো ইউজ করতে পারবো। আর হচ্ছে গিয়ে যখন ডিজাইন নিয়ে সমস্যা হবে না। হ্যাঁ, তো এইটা যেটা করতেছি একেবারে রিয়েল লাইফ স্টাইলেই করার চেষ্টা করতেছি। একটা জিনিস আমি ইগনোর করে গিয়েছি, রিয়েল লাইফে যখন আমরা একটা কাজ করি তখন হচ্ছে কমেন্ট করে নিই। যেমন এখানে বললাম হচ্ছে হেডার, সেকশন, স্টার্ট, এরকম করে নিলাম। এই সেকশনটা তো কোথাও এন্ড হচ্ছে, তার সেখানে যেখানে এন্ড হয়েছে সেখানে বলে দিলাম কি, হেডার সেকশন এন্ড। এইভাবে কাজ করতে হবে।
এই ছোট্ট একটা কাজ করতে অনেক সময় লাগলো। সমস্যা নেই। আমি বুঝিয়ে বুঝিয়ে করার চেষ্টা করেছি, এর জন্য সময় নিয়ে করেছি, যাতে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়। এরপরে আজকে আর এই কাজটা না ধরে, এটা করতে গেলে আবার সময় লাগবে। আমরা নেক্সট দিনে এই পার্ট দুই পার্ট করে ফেলবো ইনশাল্লাহ, অথবা প্রয়োজন হলে এই পার্টটুকু করতে সময় লাগবে। এই পার্টটুকু আরেকদিন করবো না হয়, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। আমি তাহলে, হ্যাঁ, আমির বলেন। ভাইয়া, এই কোডিং গুলা কি একটা ওয়েব পেজের মতো থাকবে? ওটা দেখে দেখে মানে কাস্টমারে দেবে, এরপরে এভাবে করতে হবে না? রিয়েল লাইফে এটা হচ্ছে রিয়েল কি, লাইফ? হ্যাঁ, রিয়েল লাইফে এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার তৈরি করবে। ইউআই ইউএক্স ডিজাইনার বলে এদেরকে, হ্যাঁ। ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপিরিয়েন্স। তো ওই ইউআই বা ইউএক্স ডিজাইনার আপনাকে এই ফিগমাতে ডিজাইনটা দিবে, ওটা দেখে দেখে আপনার করতে হবে। কোডিংটা দিয়ে তারপর ওয়েব পেজটা তো বিল্ড করতে হবে? বিল্ড করতে হবে। আপনি হচ্ছেন এখানে কোডার বা আপনি ওয়েব ডেভেলপার, আর জি। যে ডিজাইনটা দিবে সেই গ্রাফিক্স ডিজাইনার। তাকে এই পার্টটা, গ্রাফিক্সের এই পার্টটাকে কি বলে? ইউআই ইউএক্স। নাম UX। শুনে থাকবেন, হ্যাঁ। খুব পপুলার সাবজেক্ট ইউআই ইউএক্স। এদের প্রচুর ডিমান্ড আছে যদি আপনি ভালো লেভেলের একটা ইউআই ইউএক্স ডিজাইনার হইতে পারেন। ওদের মূল কাজ কি? আপনার ওয়েবসাইট তৈরি হয় নাই, তৈরি হওয়ার আগেই ওরা ডেমো ডিজাইনটা দেখাই দিবে যে হ্যাঁ এরকম হবে। বা আপনার সফটওয়্যার তৈরি হয় নাই, অথবা আপনার কি বলে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি হয় নাই, কিন্তু তৈরি হওয়ার আগে কোন পেজের পরে কোন পেজ হবে, কিসের পরে কোন অপশন হবে, পুরো ডিজাইনটা ওরা করে দিবে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ওই অ্যাজ আ ফার্স্ট টাইম কোডার হিসাবে আমার এই এতগুলা কোডিং বা টার্মস গুলা মনে রাখতে একটু টাফ হচ্ছে। এটার কোনো ওয়ে আছে? তো খুবই ছোট পর্যায়ে আছে। ডেলি আপনি 5-6 ঘন্টা প্র্যাকটিস করেন, ইজি হয়ে যাবে। ডেইলি করতেছি, তাও। কারণ, আচ্ছা, এটা খুবই ছোট পর্যায়ে আছে, কিছুই না। সামনে বিপদ আছে। আচ্ছা, জাভা বিপদ আছে, সরি, ভয় দেখেন না, কেন দেখেন? এই জাভা স্ক্রিপ্ট, এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা আপনি আজকে বুঝবেন না, সমস্যা নেই, ভবিষ্যতে বুঝবেন। আর এখন আমরা যেই পর্যায়ে আছি, এটা কিন্তু প্রোগ্রামিং না, কোড। বুঝার কিচ্ছু নাই যে এটা লিখলে এটা হবে, ওইটা লিখলে এটা হবে, এই জাস্ট এর মধ্যে আছি। কোনো প্রোগ্রামিং নাই। ঝামেলা কোথায় বাজে? প্রোগ্রামিং এ যখন ঢুকি আমরা, হ্যাঁ, এই যে সিএস। স্ক্রিপ্ট, এটা হচ্ছে, না, জাভা স্ক্রিপ্ট। সিএসএস ও সোজা, সিএসএস এর ঝামেলা নেই। সিএসএস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা স্ক্রিপ্ট। বুঝাতে পারছে? জি। জাভা স্ক্রিপ্ট আমরা এখনো চিনি, এর জন্য বললাম যা সমস্যা যদি হয় সামনে হবে। এখনো ইজি পর্যায়ে আছি। এগুলা বুঝার চেষ্টা করেন, আস্তে আস্তে কয়েকবার দেখলে বোঝা হয়ে যাবে। এটা বুঝার কিচ্ছু নাই, কারণ কি, যে হ্যাঁ আমার এলাই লিখলে এই জিনিসটা হবে, এই অ্যাঙ্কর ট্যাগের কাজেই বাস শেষ। এই জিনিস লিখলে, এই কোড লিখলে এই কাজ হবে, এখানে প্রোগ্রামিং এর কিছু নেই। বুঝছেন? জাস্ট ডিজাইনটা কোডিং এর মাধ্যমে আমরা করতেছি। গ্রাফস করতে একটু প্রবলেম হচ্ছে। উম, জীবনে প্রথম ফিগমার কাজ করতেছেন, প্রবলেম হওয়া স্বাভাবিক। 5-6টা করেন, ক্লিয়ার হয়ে যাবে। বুঝাতে পারছে? And 1 নম্বরে আছেন, তাই না? এটা জীবনে তাহলে প্রথম করতেছেন। এর আগে ফিগমার 2 HTML কাজ করছেন? না, একদম করেন নাই। কোডিং ফার্স্ট টাইম। হ্যাঁ, ঠিক আছে। 5-6 বার করেন, ঠিক হয়ে যাবে। নিচে যখন করা শুরু করবেন, তখন ঝামেলায় পড়বেন, মাথায় আসবে না। বেটার এআই সার্চ না করে আপাতত গুগল সার্চ করে দেখেন যে হ্যাঁ এই সমস্যাটা কিভাবে সলভ করতে পারে। একদম অ্যাকচুয়ালি না পারলে এআই তে করেন, হ্যাঁ। আপনার ক্লাস সাথে সাথে আমি ওই আরেকটা আপনার ক্লাসে দেখছিলাম ফ্রি কোড ক্যাম্প। ওখানেও হ্যাঁ, হ্যাঁ, ওগুলা করেন, ওখানেও সমস্যা করা নেই। হুম। এক যে আমরা যখন অনলাইনে ইউটিউব প্র্যাকটিস টিউটোরিয়াল হওয়ার দেখি, জন্য আর হুম, এক্সট্রা ভিডিও দেখতেছি। হ্যাঁ দেখেন, যেমন আমি যেমন অনলাইনে যদি টিউটোরিয়াল দেখি, এক জায়গা দিয়ে কখনো দেখি না, মাল্টিপল জায়গা দিয়ে দেখি। আচ্ছা, থ্যাংক ইউ। অনেকক্ষণ। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে তাহলে। ঠিক সালাম আছে, ভালো থাকেন, নেক্সট দিন দেখা হবে ইনশাল্লাহ, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম।